দুজন সবার কাছে আমি খুব সংক্ষেপে দিয়েছি কথা। রফিকুদ্দৌলা রাব্বি সম্পর্কে এই পর্যন্ত অনেক কথা বলা হয়েছে। সম্ভবত তার ব্যক্তি জীবনে এমন কোনো কথা নাই যা আমরা এ পর্যন্ত বলিনি। রফিকুদ্দৌলা রাব্বি তার আমি সরাসরি শিক্ষক, এবং শিক্ষকতা করতে যে তার যে দুর্দান্ত যে দুষ্টমি করানো, এটা আমার এখনও মনে হয়। ক্লাসে যে সে কীভাবে কথা বলবে এবং স্যারকে কীভাবে কথা বলে স্যারের দৃষ্টি আকর্ষণ করা যায়, চমৎকার একটা গুণ তার ছিল। এবং সে সবসময় একটা বিশেষ পোশাক পরেও সে ক্লাসে আসতো। পোশাকটি ছিল লাল, কখনো গোলাপি, কখনো গভীর নীল রঙের কাপড় পরে, শার্ট পরে ক্লাসে আসতো। এটা আমার প্রায় মনে থাকতো, এবং আমি তাকে প্রায় এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করতাম, তোর এই রঙটা পছন্দ কেন রে? তো বললো, স্যার এই রঙটি না থাকতো আপনার আমার দিকে তাকাবেন না, আপনি এই গভীর এই রঙগুলো করি এই কারণে যেন আপনি আমার চোখের দিকে তাকান, আমার দিকে তাকান। এই ছেলেটিকে আমি দেখেছি তার গুণের কথা। বলেছিলাম যে সাহিত্যে যখন সে দুবার চ্যাম্পিয়ন হয়, তখন এই সব বিভিন্ন তার প্রতিযোগিতায় আমি বিচারকের দায়িত্ব পালন করতাম। যদিও তার মতন একটা শিল্পী বা তার মতন আবৃত্তিকারের বিচার করার ক্ষমতা আমার খুবই কম ছিল, তবুও আমাকে সেসব করতে হয়েছে। কারণ তার গুরু ছিলেন হচ্ছে অধ্যাপক শাহ আলম চৌধুরী। শাহ আলম চৌধুরীর সমস্ত কাজেই আমাকে উনি এই সমস্ত কাজের মুখে আমাকে রাখতেন। রফিকুদ্দৌলা রাব্বির কোনো বোন ছিল না। মজার ব্যাপারটা হচ্ছে এই যে আমার মিসেস তার ক্লাসমেট, এবং তারা দুই এক ভাই বোন হিসেবে থাকতো, এবং ক্লাসের পরেই আমাকে সে দুলাভাই করে ডাকতো, এবং অনেক দিন পর্যন্ত সে আমাকে এই সম্বোধন করতো। বলছে, আমার তো বোন নাই, তো কী করবো, ওই একটি বোনই আছে যার সঙ্গে পড়ি, আপনাকে ওই দুলাভাই করে ডাকি। এই যে একটা সম্পর্ক তার সঙ্গে, আমার সঙ্গে ছাত্র সম্পর্ক তো ছিল, তার সঙ্গে একটা বাড়তি সম্পর্ক ছিল আমার সঙ্গে রফিকুদ্দৌলা রাব্বির। এর সঙ্গে সবচেয়ে বড় কথা, আমার যে ছেলেটি এখন দেশের বাইরে আছে, তার বেশ কয়েকটি নাটকের কথা এখনও সে বলেন। বিশেষ করে শিখণ্ডী কথা, নাটকের কথা আমার এই ছেলেটি এখনও বলে যে এই নাটকটা দেখার পরে মনে হয়নি যে ওইখানে আমার রাব্বি মামা আছে। এই রাব্বি মামার কথা সবসময় মনে থাকে এই শিখণ্ডী কথা শুনে দেখবার পরে। এবং তার অনেকগুলো নাটকে তার স্মৃতিগুলো এখনও আমার ছেলে মনে রাখে। ইতিমধ্যে তার সাংগঠনিক ক্ষমতার কথা বলেছি বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন অনুষ্ঠানে। এবং একটি জিনিস আমাকে এই দুইজনকে মনে রাখতে হবে, একটি হচ্ছে রফিকুদ্দৌলা রাব্বি এবং আরেকজন বিদ্যুৎ। এই দুইজন মিলে স্বামী স্ত্রীকে যে নাচাতে হয়, যদি নাচাতে পারে, আমরা দেখেছি এই দুইজনকে আমাদেরকে স্টেজে নাচানো। এবং সেই সময় আতাউল্লাহ সিদ্দিকীর মতো লোকও উনি নেচেছিলেন তাঁদের অনুপ্রেরণায়। আমরা তখন এক হয়ে যেতাম এই রফিকুদ্দৌলা রাব্বির সঙ্গে। রফিকুদ্দৌলা রাব্বির এই আবৃত্তি সম্পর্কে আমি বলি, আমার গ্রামের স্কুলে আমি ছেলেদেরকে আবৃত্তি শোনাবো। এখন আবৃত্তি শোনাতে হলে আমার ছোটো ভাইটি স্কুলে তখন পরিচালনা করতো, বলে যে রফিকুদ্দৌলা রাব্বি ছাড়া এই ছেলেরা এই কবিতাগুলো শুনবে না। আসলে তার বাচ্চাদের প্রতি যাতে ভালোবাসা, এটা দেখেছিলাম আমার গ্রামের স্কুলে। সে যখন গেল তখন মানে তার একটা ভালোবাসা, তার কতটা চিহ্ন আছে। যেমন একটা ছেলেকে ফট করে যায় একটা চিমটি মারা, ফট করে যায়, এই তোর বাপের নাম কিরে, চমৎকার করে একটা ছেলের সঙ্গে মিশবার যে ক্ষমতাটা, এটা দেখেছিলাম রাব্বিকে। এবং রাব্বি যখন এই ছেলেদেরকে নিয়ে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ, এই কবিতাটা যখন আমার ছেলেদেরকে শেখালো, তখন আমাদের ওই গ্রামের এই ছোট্ট ছোটো কেবল তারা শিখছে, তারা কবিতাগুলোকে নিয়ে তারা খুবই আনন্দ পেয়েছিল এই রফিকুদ্দৌলা রাব্বির এই গানে, এই কবিতাগুলো শুনে। কাজে সে যে একজন ভালো সংগঠক, ভালো একজন আবৃত্তিকার এবং ভালো একজন যে প্রশিক্ষক, এটি আমি দেখেছিলাম তার সেই সময়। আমরা এই একটু আগে আমাদের তৈরি ভাই একটু বলে গেল একটি কথা, যে তার একটা অপ্রকাশিত একটি রচনা আছে, এবং সেই রচনাটি আমার কাছে এখনও আছে। আমি চেষ্টা করছি আমি আগামীতে একটি পত্রিকায় তার এই অপ্রকাশিত রচনা প্রকাশ করবার জন্য। নওগাঁর সংস্কৃতি নিয়ে তার সমস্ত কথাগুলো আছে, এবং রাব্বির কথা তো আছেই। আমি চেষ্টা করছি স্যারের এই বইটি যদি আমরা প্রকাশ করতে পারি, তার রফিকুদ্দৌলা রাব্বি সম্পর্কে আরও অনেক কথা, নওগাঁর সংস্কৃতি অনেক কথা বলা থাকবে সেখানে। রফিকুদ্দৌলা রাব্বি তো বটে, আমার পরিবার পিতার এবং আমার অনেকের বড় ভাইয়ের কথাও তার এই নাটকের, তার এই রচনায় আছে। এই যে আমরা আগামীতে
আমি প্রকাশ করার চেষ্টা করছি। আমি একটু পরে আগাম হবে, আমি কথা বলবো না। তবে রাব্বিকে জানাতে হবে এই প্রজন্মের ছেলেদেরকে, এই প্রজন্মের ছেলেদেরকে জানতে হবে রাব্বিকে। আমি এই প্রজন্মের ছেলেদেরকে যদি জানাতে না পারি তাহলে রাব্বির একটা আত্মা কষ্ট পাবে। এই প্রজন্মের ছেলেদেরকে জানার দায়িত্ব এবং কর্তব্য আমাদেরকে নিতে হবে। কারণ রফিকুদ্দৌলা রাব্বি তার যে কবিতার যে স্টাইল, তার যে কবিতা পড়বার যে একটা ভঙ্গি, তার কবিতা পড়বার যে একটা সুন্দর একটা মানসিকতা, এটা এই প্রজন্মের ছেলেদেরকে জানাতে হবে। আমরা কিভাবে জানাতে পারবো সেই চেষ্টাটি আমাদেরকে করতে হবে। কারণ রাব্বি চলে গেছে তার অর্থ এই নয় যে রাব্বির কিছু শেষ হয়ে গেছে। আসলে রাব্বি চলে গেছে ব্যক্তিগতভাবে, রাব্বির শরীর চলে গেছে, কিন্তু রাব্বির এখনও ক্রিয়াকর্ম, তার কর্মকাণ্ডগুলো এখনও আছে। আমরা রাব্বিকে এই প্রজন্মের কাছে নিয়ে যেতে চাই। আমরা এই প্রজন্মকে জানাতে চাই যে রাব্বি বলে একটি ছেলে ছিল, যে ছেলেটি কবিতা আবৃত্তি করতো, কবিতা শুনতো, কবিতা শোনাতো, কবিতা শেখাতো, এমন একটি মানুষ তোমাদের নওগাঁতে ছিল। কাজেই আমাদের পরবর্তী চেষ্টা হবে এই, আমরা রাব্বিকে যেন পরবর্তী প্রজন্মের কাছে যেন আমরা নিয়ে যেতে পারি, রাব্বির এই গুণাবলীর কথাগুলো জানাতে পারি। আমি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং তার পরিবার যেন সুখে শান্তিতে থাকতে পারে, তার পরিবার যেন আগামীতে যেন এই কষ্ট, তার যে যুব মনের যে কষ্ট, এই কষ্ট দূর করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এমন এক ব্যক্তি নাগরিক স্মরণ সভা করছি। আজকে আমরা এখানে যে সমবেত হয়েছি, আমরা মনের টানে, হৃদয়ের টানে তার যে নওগাঁতে আমরা এমন একটা ব্যক্তিকে হারালাম। সে শুধু আবৃত্তিকার নয়, শিক্ষক নয়, আবৃত্তি পুষ্পক নয়, নওগাঁর সংস্কৃতি জগৎকে একটা উচ্চ স্তরে নিয়ে যাওয়ার যে সংগঠক, এবং সে শুধু একটা আবৃত্তি পরিষদের মধ্যে সে আবদ্ধ থাকেন, সবার মধ্যে সে আবদ্ধ ছিল। সব সংগঠনকে সে মনে করতো নওগাঁতে আমরা সবাই সাংস্কৃতিক চর্চা করব, এমনভাবে নওগাঁ যেন সারা বাংলাদেশের মধ্যে একটা আলাদা অবস্থানে থাকে। তো যাই হোক, আজকে আমার বিশেষ কিছু বলবার নয়, তার সাথে আমার খুব বেশি স্মৃতি নাই, দু একটি স্মৃতি আছে। আমি উদীচী শিল্পী গোষ্ঠী বলি, প্রায় 10 বছর থেকে ওই সংগঠনটি করবার সুবাদে তার সাথে অনেকবার কথা হয়েছে, কীভাবে সংগঠনকে আগায় নিয়ে যেতে হবে, কীভাবে সাংগঠনিকভাবে পরিচালনা করতে হবে, তার অনেক দিক নির্দেশনা আমাকে দিয়েছে। আমাকে বলেছিলেন, মন্টু ভাই, আপনি একটি স্কুল করেন, একটা বিদ্যালয় করেন, এর মাধ্যমে আপনি আপনার সংগঠনকে বিস্তার লাভ করাতে পারবেন। তো যাই হোক, আজকে তার কোনো সময় যদি তাকে আমরা দাওয়াত দিতে ভুলে যেতাম, সে হয়তো জেনেছে উনি চলে আসছেন। যাই হোক, এইরকম একটা সংস্কৃতিকর মানুষ, যিনি নওগাঁর সংস্কৃতির অঙ্গনকে, নওগাঁর সংস্কৃতির অঙ্গনকে, নওগাঁর সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তার মনের যে আকাঙ্ক্ষা, আমরা যে সংগঠন আমরা আলাদা সংগঠন করলেও তার যে আলাদা একটা সবার প্রতি যে ভালোবাসা, সবার প্রতি যে সম্মান, শ্রদ্ধা, এবং উনি গুরুজনদের খুব সম্মান করতেন, এবং সকলেই যেন আমরা মিলেমিশে থাকতে পারি, এই সাংস্কৃতিক অঙ্গনটাকে মানে নওগাঁর সংস্কৃতিক মানুষজনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আকাঙ্ক্ষা এবং তার একটা চিন্তা চেতনা ছিল যে নওগাঁতে একটা সুস্থ ধারার সংস্কৃতি চর্চা হোক, এবং সবাই আমরা একটা সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে নওগাঁ সংস্কৃতি জগৎকে একটা আলাদাভাবে পরিচিত করি, এবং তার এই আকাঙ্ক্ষা আমরা যেন নওগাঁর সকল সাংস্কৃতিক সংগঠন
আমরা যখন সে ভিতরে থাকা যে নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনকে একটি আলাদাভাবে গড়ে তোলে সারা নওগাঁ সারা বাংলাদেশে একটি অবস্থান সৃষ্টি করার যে প্রয়াস ছিল, সেই প্রয়াসকে সামনে রেখে আজকের সকল আমার শিক্ষক মনীজন শ্রদ্ধেয় তাকে সবাইকে আমার সালাম জানিয়ে শেষে আমার সংগঠন ওজিসির পক্ষ থেকে আজকে রাব্বি ভাইয়ের শোকাবহ এই আলোচনা পর্ব অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর ধন্যবাদ দিয়ে সবাইকে সালাম জানিয়ে আমার মুক্তিকরে বলেছি বিধাতায় নিও না কেড়ে আমাদের ভাই। অবশেষে সকল শুভকামনাকে ব্যর্থ করে 24শে নভেম্বর 2024 তুমি শহীদ হয়েছ অনন্তের পথে অমৃত যাত্রায়। অশ্রু ঝরেছে অঝোর ধারায়, দেখে গেছো অগণিত গুণগ্রাহী সহকর্মী সহমর্মী তোমার। ব্যথিত অন্তরে ডাকি সৃষ্টিকর্তায়, বেহস্ত নসিব পাক তব আত্মায়। আঘাত যদি পেয়ে থাকো কবু, ক্ষমীয় মহান ভালোবাসায়। ধন্যবাদ সকলকে। নওগাঁর সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ, সংগঠকবৃন্দ সবাইকে আমি সালাম আদাব জানাই। আসলে আমি যেটা বুঝি আর কি, আমি যতটুকু বুঝি, আমি শুধু আবৃত্তি বা রাব্বি বলে বলবো না, আমি যেটা বুঝি নওগাঁর যেটা সাহিত্য সংস্কৃতি সঙ্গীত এই যে ধারা, এই ধারাটার সাথে আমরা কিন্তু সবাই একে অপরের সাথে যুক্ত। কেউ হয়তো এই সংগঠন করে, ওই সংগঠন করে, কিন্তু তাদের হয়তো পরিচয়, কিন্তু সামগ্রিকভাবে আমরা সবাই মিলেই কিন্তু একটা আমরা যুক্ত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যিনি প্রধান পুরুষ তিনি শাহ আলম চৌধুরী, এবং স্যার ছিল, স্যারের একটা মাতৃ হৃদয় ছিল। ওই তিনি ব্যক্তিগতভাবে সাহিত্য চর্চা করতেন, কিন্তু তিনি আবার মনে করতেন যে আরও অনেককে নিয়ে এটা করা যায় কি না, একটা সাংগঠনিক একটা চিন্তা ছিল। এবং এই সূত্র ধরে আবৃত্তি পরিষদের যারা ছিল আর কি, সেই সময় আমাদের যে মনসুর এসছে অ্যাডভোকেট, ইটু বলে একটা ছেলে ছিল, ইরানি নামে একটা মেয়ে ছিল, এরকম অনেক অনেক জন দিয়ে শুরু। তারপরেও তাদের পালা বদল ঘটেছে, নানা রকমের বিকাশ হয়েছে, পরে বিদ্যুৎ বায়রা সব এসছে। আমি অনেককে চিনি, মুখ চিনি, কিন্তু সত্যি কথা বলতে কি আমি যেটা শুরুটা দেখেছিলাম সে এইভাবে। এবং আমার নিজের যেটুকু মনে হয় যে মানে একটা 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 মানে ব্যক্তি পর্যায়ে কথাটা আমি খুব প্র্যাকটিক্যাল মনে করি। আমি মনে করি না যে একটা ব্যক্তি দিয়ে কিছু হয়। আমি এটাকে খুব প্র্যাকটিক্যাল, মানে খুব পিতৃতান্ত্রিক, খুব মধ্যযুগীয় চিন্তার ব্যাপার। এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া, একটা কালেকটিভ একটা কনসাসনেস এবং কালেকটিভ অ্যাক্টিভিটি। এটি হচ্ছে আমার নিজের পজিশন। এবং আমার এই পজিশন থেকে আমি এটা মনে করি যে ধরা যাক পৃথিবীতে একটা ধরা যাক ইউরোপে রেনেসাঁর সঙ্গে শেক্সপিয়ার আছেন, তারপর ধরো মাইকেলাঞ্জেলো, দা ভিঞ্চি, নিউটন, দর্শনে কান্ট, এরকম অনেক পাওয়া যাবে। কিন্তু যিনি শুরু করেছিলেন তার নাম ছিল ভাসারিকে নাম কেউ আমরা জানি না, একটা শুরুর বিন্দু। তো আমি যদি মনে করি এরকম আরেকটা কথা আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি, এটা খুব বিখ্যাত একজন মার্ক্সবাদী দার্শনিক ওয়াল্টার বেঞ্জামিন মনে করে যে আমার আজকের যে মুহূর্ত, মানে আজকের এই যে মুহূর্ত আমি যেখানে কথা বলছি, আমি বাদাম যে কথা বলছি, যে ভাষায় কথা বলছি, যে বক্তব্য বিষয়, এটি হাজার হাজার যে আমার মানব সভ্যতার যে সংস্কৃতি ও তার যে বিকাশ, তার একটা মোমেন্টাম। অর্থাৎ আমার এই ভাষা কথা বলা, কারণ আজ থেকে 500 বছর আগে এই ভাষায় কেউ কথা বলতো না।
তা একটা ভিন্ন ধরনের ভাষা আমাদের ছিল, তার একটা ডেভেলপমেন্টের স্টেজে আমরা এখানে এসেছি। এটা আমার একটা বলার বিষয়। আর একটা বলার বিষয় হলে এই যে ব্যক্তিগতভাবে রাগবি আমার কাছে মনে হয়েছে যে ভদ্রলোক এক ভদ্রলোক মানুষ, তার একটা আবেগ ছিল, একটা চিন্তাভাবনা ছিল, কিছু করা এবং লেগেছিল, এটা একটা বড় কথা। আমার একটা গল্প বলি, এই রফির গল্প, মোহাম্মদ রফির 100 বছর পূর্তি হচ্ছে। তো মোহাম্মদ রফি খুবই গরিবের ছেলে, পাঞ্জাবের অমৃতসরের একটা গ্রামে তার বাস। বাবা চুল কাটত, সেই হিসাবে আমরা নাটক বলতো। তো ওদের গ্রামে একটা ফকির আসতো, ওই ফকির গান শোনাতো, আর রফি ওই 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 ফকিরের সঙ্গে সঙ্গে ঘুরত। তো এইভাবে তাদের পরিবারটা লাহোরে যায়, ওখানে কিছু বিদ্যা শিক্ষা নেয়, তারপর যায় বোম্বে একটা 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 বস্তিতেও থাকতো, আর ভোরে গান গাইতো। তো লোকজন বললে তুমি গান গাও, এখানে তো থাকা যাবে না, তুমি এখানে চলে যাও। তখন সে চলে যায় আরব সাগর, বোম্বের কাছে যে আরব সাগর, ওই আরব সাগরে যে ওই গান গায়, খুবই ভোরে যে মানে তেলোয়াত বলে এরকম ধরনের গান টান করে। ওইখানে সুরাইয়া থাকতো, মানে খুব বোম্বের একজন বিখ্যাত ফিল্ম হিরোইন। তখন ডেকে নেয়, ডেকে নেয় তুমি কী করো, আমি তো গান টান শিখি বা এরকম। তোর যন্ত্রণাটা শুনে শিখেছে, আমার বাড়িতে থাকে, ও বাড়িতে থাকে। এবং তারপরে কিন্তু ও বিখ্যাত, তারপরে তো সুরাইয়ার কারণে ও ফিল্মে যায় এবং ফিল্ম থেকে সে খুব অল্প বয়সেই খুব বিখ্যাত হয়ে যায়। এবং তার যে বৈজবরা গান দুনিয়াকে রাখেওয়াল, এই গানটা গাওয়ার সময় তার এই যে মানে যেটাকে বলা হয় কর্ড ছিঁড়ে যায়, ভোকাল কর্ড, তারপরে সে বেঁচে যায় খুব। তারপরে তো অ্যাকচুয়ালি এই যে রফি ওই যে সাধনা করবে, ওই যে রফি হবে, এই জন্য যে সাধনা করেনি, সাধনাটা এসেছিল তার মনের মধ্যে থেকে এসেছিল, এবং এটা সে ভিতরে চলে আসে বলেই কিন্তু একজন কবি নজরুল হন, চলে আসে বলেই কিন্তু একজন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভিতর থেকে আসে এবং তার চারিপাশ থেকে সহায়তা করে। এই যে মানে আবৃত্তি পরিষদ বলুন, নওগাঁর সাংস্কৃতিক সংগঠন বলুন, এটা এককভাবে তার কোনো ভূমিকা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি সবাই মিলে চর্চা করছে, সবাই একটা হাওয়া দিচ্ছে। এই হাওয়ার ফলে কী হয়, আপনি যত বলে ভালো বাগান হোক না কোনো, যদি ওখানে যদি পলিনেশন না হয়, পরাগায়ন না হয়, বাতাস না থাকে, কিছু হবে না। তো আমরা যেন নওগাঁর যারা সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, একই মানুষ, আমরা ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন সংগঠন একসঙ্গে কাজ করি। আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, আমাদের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ব, সমৃদ্ধি, এটা যেন বৃদ্ধি পাই। আমরা যদি অন্তত আদব কায়দা, বিনয়টা শিখি, পরস্পরের কাছে আসি এবং নওগাঁকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আজ থেকে 50 বছর পর আমরা কেউ থাকবো না, কিন্তু এই ইতিহাসটা থাকবে, এই চলমানতা থাকবে। এটা কীভাবে থাকবে? আমাদের নাম থাকবে না, কারো নাম থাকবে না, কিন্তু এগুলোই থাকবে খনিজ সম্পদের মতো। সবাইকে ধন্যবাদ। শোক, সাহস, বেদনা, ভালোবাসা, শ্রদ্ধা আর গৌরবের অম্লান স্মৃতি হয়ে গিয়েছেন যিনি, তিনি আগের তো দক্ষতার সাথে সক্রিয়ভাবে তার দায়িত্ব পালন করে আমাদের করেছেন ভেবে সশরীরে প্রস্থানও, যার উপস্থিতি সরব রেখেছে তিনি আমাদের প্রাণ পুরুষ রফিকুদ্দৌলা রাখা। আমরা সেই কিংবদন্তিকে বুকের বাঁ পাশে সযতনে ধারণ করেছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কলুষিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিক
অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রভু কুমার নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা মরে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন, অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন, সবৎসা গাভীর মতো দুগ্ধবতী শস্যে পরিচর্যার কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেত বিন্দু কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা। যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে, যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুধার্ত থেকে যাবে। যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচন্ড দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করলো, তখন আমরা শ্রাবণের মেঘের মতো যুদ্ধবদ্ধ হলাম। বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম, বালিসিক্ত ভূমিতে পরিচ্ছন্ন বীজ বপন করলাম। সুগঠিত শ্বেত বিন্দুর মতো শস্যের সৌকর্য অবলোকন করলাম এবং এক অবিশ্বাস ও আঘ্রাণ অনিশ্বাস গ্রহণ করলাম। তখন বিষ ও সর্প প্রভুগণ অন্ধকার গহ্বরে প্রবেশ করল এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মতো রৌদ্রালোকে উদ্ভাসিত হলাম। তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম। দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। যে কবিতা শুনতে জানে না পরভূতের গ্লানি তাকে ভুলুণ্ঠিত করবে, যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নতজানু করবে, যে কবিতা শুনতে জানে না পরিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল, আমি একগুচ্ছ রক্ত জমার কথা বলছি। আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি, উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি, প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি। আমি নির্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি, আমি বন্হিমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি। যখন রাজশক্তি আমাদের আঘাত করলো, তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো ঋজু এবং সংহত হলাম, পর্বত শৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম, দিক চক্রবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং শ্বেত সন্ত্রাসকে সমূলে উৎপাদিত করলাম। তখন আমরা নক্ষত্রপুঞ্জের মতো উজ্জ্বল এবং প্রশান্ত হলাম। উদ্দীপিত নক্ষত্রের প্রস্ফুটিত ক্ষতচিহ্ন কবিতা, স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উন্মোচন কবিতা।
যে কবিতা শুনতে জানে না সে নীলিমাকে স্পর্শ করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সন্ত্রাসকে প্রতিহত করতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি শ্রমজীবী মানুষের উদ্বেগ অভিযাত্রার কথা বলছি, আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি, শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি, শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি। আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা। যে কবিতা শুনতে জানে না যুদ্ধভ্রষ্ট বিশৃঙ্খলা তাকে বিপর্যস্ত করবে। যে কবিতা শুনতে জানে না বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম হীনমন্য থেকে যাবে। যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন চতুর্দিকে ক্ষুধা, নিঃসঙ্গ মৃত্তিকা শস্যহীন, ফলবতী বৃক্ষরাজি নিষ্ফল এবং ভাসমান ভূখণ্ডের মতো ছিন্নমূল মানুষেরা ক্ষুধার্ত। যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন আদিগন্ত বিশৃঙ্খলা, নিরুদ্দিষ্ট সন্তানের জননী শোক সন্তপ্ত, দীর্ঘদেহী পুত্রগণ বিভ্রান্ত এবং রক্তবর্ণ কমলের মতো বিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন। তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম, প্রপিতামহের বীরদাহা স্মরণ করলাম, আদিবাসী অরণ্য এবং নতজানু সাপদের কথা স্মরণ করলাম। তখন আমরা পর্বতের মতো অবিচল এবং ধ্রুব নক্ষত্রের মতো স্থির লক্ষ্য হলাম। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি, শ্রেণীযুদ্ধের অলিন্দে ইতিহাসের বিচরণের কথা বলছি। আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি, স্বপ্নের মতো সত্য ভাষণ ইতিহাস, ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা। যে বিনীত সে শব্দ লিখতে পারে না, যে অসুখী সে কবিতা লিখতে পারে না, যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি, যে সত্যের মতো স্বপ্নভাসী সে কবি। যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমার সন্তানেরা আমি তোমাদের বলছি, যেদিন প্রতিটি উচ্চারিত শব্দ সূর্যের মতো সত্য হবে সেই ভবিষ্যতের কথা বলছি। আমি ভবিষ্যতের কবিতার কথা বলছি। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহী পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? নাগরিক স্মরণ সভায় দাঁড়িয়ে রাব্বি ভাইয়ের সাথে যত স্মৃতি আছে সকল মূল্যবান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
রাব্বি ভাইকে শ্রদ্ধা জানাচ্ছি। রাব্বি ভাইয়ের সাথে অনেক স্মৃতি। আমি যেহেতু প্রকাশনার কাজ করছি 24 বছর, লিখছি 30 বছর। সবচেয়ে মানে শুরু করতে গেলে 3 ঘন্টা বলতে হবে, শেষ করতে গেলে অতদূর যাচ্ছি না। আমি শুধু বলবো যে আবৃত্তি পরিষদ নওগাঁর অনেক নাম শুনেছি সেই ছোট্টবেলায়, সাথে রাব্বি ভাইয়ের নামও শুনেছি। এগুলো শুনেছি কবি আতাউল হক সিদ্দিকী স্যারের কাছে। যখন আমি পুনশ্চ প্রথম সংখ্যা বের করব, তখন সিদ্দিকী স্যারকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে পেয়ে গেলাম। এই নানান আলাপ আবৃত্তি পরিষদের বর্ষপূর্তিতে তখন সুন্দর সুন্দর সুভেনির হয়, এবং সিদ্দিকী স্যার অনেক আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকে পাঠান আমার কাছে। যেমন আমার মনে আছে বিন আলী পিন্টু ভাইয়ের কথা। উনি একদিন খুঁজতে খুঁজতে হাসপাতাল রোডে, তখন একটা জায়গায় আমি এক বন্ধুর সাথে কাজ করতাম। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এআই টুল ব্যবহার। তো বিন আলী পিন্টু ভাই আমাকে গিয়ে বললেন সিদ্দিকী স্যার পাঠিয়েছেন আবৃত্তি পরিষদের একটি সুভেনির বেরোবে, সেটার জন্য একটা লেখা চাই। তো ওই যে আবৃত্তি পরিষদের পত্রিকায় লিখলাম, কিন্তু সিদ্দিকী রাব্বি ভাইকে চিনি অথচ তার সামনে যাই না, আমার লাজুকতাও অনেক বেশি। তো 2003 সালে তখন এক এডিসি রেভিনিউ আসলেন নওগাঁয়। ভদ্রলোক কবিতা লেখেন, যার কারণে রাব্বি ভাইকে আগে থেকেই চেনেন। একদিন রাব্বি ভাইয়ের সাথে ডিসি অফিসের বারান্দায় দেখা হয়ে গেল। তো আমি সালাম দিতে বললো, এই তুমি তো রঘু শেঠ, আপনি রঘু শেঠ না? রাব্বি ভাই যেভাবে মানে রস দিয়ে আনন্দ দিয়ে সুন্দর করে কথা বলেন, সেই সব বললেন। তারপর থেকে এই যে শুরু হলো, অনেক রাত দিন, অনেক স্মৃতি আছে নওগাঁর চেয়ে। নওগাঁয় তো এই যে সারা জীবনে আমাদের যে স্মৃতি, তার চেয়ে গুরুত্বপূর্ণ আলাপগুলো হয়েছিল তখন কবি আসাদ মান্নান ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার, এবং সেইখানে নওগাঁ আবৃত্তি পরিষদের যে প্রযোজনা পরিবেশনা হতো, সেটি উত্তরবঙ্গের সবচেয়ে শ্রেষ্ঠ বলব। এবং সেখান থেকে আস্তে আস্তে বিটিভি পর্যন্ত পৌঁছে যায়। সারা দেশ জানে যে আবৃত্তি পরিষদ কী, এবং রফিকুদ্দৌলা রাব্বি কত শক্তিশালী একজন মানুষ। তার সাথে আরও যারা আছেন সবাই শক্তিশালী মানুষ। তো রাব্বি ভাইয়ের সাথে এই যে সর্বশেষ যে এ পর্যন্ত সর্বশেষ 36 বর্ষপূর্তি যে সংখ্যাটা বেরোলো আবৃত্তি পরিষদের, সেটা নিয়ে রাত দিন প্রুফ কাটাকাটি, অনেক কাজ, অনেক স্মৃতি। এগুলো আমি একদিন স্মৃতিচারণ হিসেবে লিখবো, এখানে আর সময় নষ্ট করা হবো না আপনাদের। বরং রাব্বি ভাই যে ভিতরে ঢুকে থাকেন, তাড়নায় থাকেন, এই যে কাছাকাছি একজন বড় ভাই, তাকে নিয়ে মরণ ভাই যখন এই পোর্ট্রেটের কাজটা করবেন, তখন একটা ছবি নিয়ে আসেন। এই ছবিটা নিয়ে এসে বললেন, ছবিটা আমাকে ঢুকিয়ে দেন, এটা আমি পোর্ট্রেট করব। কারণ আমাকে কেউ টাকা দিয়ে কাজ করাতে পারবে না, পোর্ট্রেট খুব কঠিন কাজ। আর রাব্বি ভাই আমার ভিতরে এমনভাবে ঢুকে আছেন যে তার কাজটা আমাকে করতেই হবে। তো আমরা এই ছবিটার দিকে খেয়াল করলাম, ছবিটা যখন কাটলাম, মরণ ভাইয়ের সাথে শেয়ারিং হলো যে রাব্বি ভাই এমন করে তাকিয়ে আছেন আমাদের দিকে, যেদিকেই তাকাই। আজকে লিটন দাকে বলেছি, দুপুরে যখন আসি এইসব কাজ হচ্ছে দেখতে দেখতে, বললাম ওই কর্নারে দাঁড়িয়ে দেখছি রাব্বি ভাই আমাদেরই দেখছে, এইদিকে সরে আসছি রাব্বি ভাই আমাদেরই দেখছে। তো সত্যি রাব্বি ভাই মানে আজকে আমাদের মাঝে নাই, তবু তার যে দৃষ্টি, এই দৃষ্টি আমাদের দিকেই তাকিয়ে আছে। এমন সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর দুটো কথা বলতে চাই, যে মাঠে যে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ রাব্বি ভাইকে নিয়ে নাগরিক স্মরণ সভা হচ্ছে, সেই স্কুলটির নাম যে কেডি স্কুল, তৎকালীন শুল্ক কর আদায়কারী সাব ম্যাজিস্ট্রেট মহকুমার কৃষ্ণধন বাগচির নামে এই স্কুলটি। তো কৃষ্ণধন বাগচির জন্ম কিন্তু নওগাঁয় না। তো তিনি তার এই কর্মের কারণে 1000 বছর বেঁচে থাকবেন। রফিকুদ্দৌলা রাব্বি ভাই জন্মগ্রহণ করেছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সেই সতীনাথ গ্রামে। তো রাব্বি ভাই তার জীবনের সব মূল্যবান সমস্ত কিছু, যা কিছু অর্জন, সব নওগাঁবাসীর জন্য দিয়েছেন। আমি মনে করি এই স্কুলের বয়স যেমন 140 বছর, স্কুলটি টিকে আছে, ইতিহাসে এই স্কুল থাকবে। রাব্বি ভাইকে নিয়েও কাজ হোক। রাব্বি ভাই মাত্র 61 বছর বয়সে মারা গেলেন, তাকে নিয়ে আমরা আরও 40 বছর কাজ করি। রাব্বি ভাই আমাদের মাঝে, নওগাঁর মাঝে বেঁচে থাকবেন। রাব্বি ভাইকে নিয়ে ছোট্ট একটা কবিতা লিখছি, বলে শেষ করছি। কবিতার নাম সূর্যমুখী গাছ। রূপন্তী রাশিকের চোখের দিকে তাকিয়ে আজ আমরা সবাই
দুঃখের গায়ে হেলাল দিয়ে দাঁড়িয়েছি। সবই আছে আগের মতো, তবু ছোপ ছোপ শোকের ছায়া দিগন্তে উদিত। কেবল দাঁত গজানো মুখে বুড়ির ছোড়রা হয়ে টকবগিয়ে বেরিয়ে যাচ্ছে স্মৃতিচারণ। যাচ্ছে, যাবেই তো। আমরা হারিয়েছি সোনার হরিণ, মায়া আপা হারিয়েছেন আয়না। রাব্বি ভাই মানে হাসি মুখ, সূর্যমুখী গাছ। রাব্বি ভাই মানে কণ্ঠে কবিতার স্মরণ। রাব্বি ভাই মানে নওগাঁর ছোট যমুনা, বেমালুম ডাক পিঠে এক চির সুহৃদ। রাব্বি ভাই মানেই তো হাসপাতাল বাড়ি, বাড়ি হাসপাতাল ধরে ঘুরে যাওয়া ঘড়ির কাঁটা, হঠাৎ রাজশাহীতে বেঁকে বসা রাত্রি 3:30। ধন্যবাদ। আমার সৌভাগ্য আমি রাব্বির ভাই। আজকে এই মঞ্চে এই সুধীজনের সামনে দাঁড়াতে পেরেছি রাব্বির ভাই এই জন্যই, অন্য কোনো কারণ এখানে নেই। বড় ভাইকে নিয়ে কথা অনেক কিছুই বলার আছে, অনেক স্মৃতি হতো আমার আছে। আমরা চার ভাই আমরা কেডি স্কুলের ছাত্র। আমার দুই মামাও এই কেডি স্কুলের ছাত্রই ছিলেন। 1983 সাল, আমি তখন ক্লাস 3-তে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। আমরা তখন থাকতাম বাবার চাকরির সুবাদে, আমরা স্টাফ করলাম কোথায় কোথায় আমার পরীক্ষাটা দেওয়া লাগবে। এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা, অনেক বিচ্ছিন্ন স্মৃতি বড় ভাইকে নিয়ে আছে। আমি জানি না এই স্মৃতিগুলো এই মঞ্চে উপস্থাপন করা যাবে কিনা। আর একটা ঘটনা আছে, 8-9-এর দিকে, ক্লাস 8 বা 9-এ আমি উপলব্ধি করলাম আমার হাতের লেখা খুবই খারাপ। আমি খুব চেষ্টা হলো তখন লেখাটা যেন আমার ভালো হয়। প্রাণের তাগিদে উপস্থিত সহকর্মী, সহযোদ্ধাবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে সভাপতি মহোদয় এখানে বসে আছেন এবং আয়োজকদের যারা আমাকে দুটো কথা বলার জন্য এখানে সুযোগ করে দিয়েছে। 1992 অনেক চড়াই উত্তরের পরে নওগাঁ আমার অবস্থান। ছোট ভাইরা এবং বোনগুলি, দুটো বোন এবং ছোট ভাই সবাই রাব্বির পিছনে আছে, রাব্বির সঙ্গে আছে, তারা কাজ করে যাচ্ছে। আর আমি নিষ্ক্রিয়ভাবে আমি নওগাঁতে অবস্থান করছিলাম। আমি আমার পেশার দায়িত্বে নিয়ে যেতেছিলাম। হঠাৎ করে আমার সেরেস্তায় এসে রাব্বি হাজির। সে রীতিমতো একটি অনুযোগের সুরে এসে বললেন, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? আমি বললাম যে আমার কোনো কাজ নেই, তাই আমি বসে আছি। আপনার কাজ তো এখানে নয়, আসেন আপনার কাজ কত আছে আমরা দিচ্ছি। আমি ইঙ্গিতটি বুঝে বললাম, তোমরা তো আবৃত্তি নিয়ে কাজ করছো, আমি তো অন্য কিছু পারি না, আমি নাটক করতে পারি। তখন বলছে যে আমরা নাটকও করে থাকি, আপনি জানেন না। আমরা ইতিমধ্যে নাটক করেছি এবং এই বিষয়টি আপনি এসে আমাদের সহযোগিতা করেন। সেই থেকে আমার মনে আছে সর্বপ্রথম আবৃত্তি পরিষদের একটি অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে কবিতা আলেখ্য ছিল। সেই কবিতা আলেখ্যে আমি প্রথম লাইটের ব্যবস্থাটা করলাম। আমি বললাম যে এই আলেখ্যটি এই যে জনবিচ্ছিন্নভাবে সব মোটামুটি সবাই একক আবৃত্তি করছিলেন,
সেইখানে একটা মঞ্চ পরিকল্পনা সহ লাইটের ব্যবস্থা হলো এবং সেই যাত্রা শুরু হলো। প্রথমে আমাকে কিভাবে নিয়ে আসে আমাকে প্রথমে আবৃত্তি পরিষদের উপদেষ্টা হিসেবে নিয়ে আসলেন। তখন আতাহার আলী খান স্যার সম্ভবত সভাপতি, সম্ভবত কেন উনি সভাপতি ছিলেন। ইতিমধ্যে আমি ভুল বললাম, আমাদের এটি আমাদের সবসময় আমাদের পাশে ছিল, যে ব্যক্তিটি সবসময় আমাদের সুকুমার বৃত্তিকে বের করে নিয়ে এসছে, শুধু সাংস্কৃতিক জগৎকে উন্নত করার জন্য, শুধু আমার দলের জন্য না, আবৃত্তি পরিষদের জন্য না, সমগ্র সাংস্কৃতিক জগৎটা যেন পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে চিন্তাভাবনা সবসময় যে লালন করবে, তাকে আজকে আমরা হয়তোবা মনে পাচ্ছি, হয়তোবা কেন মনে প্রকাশ্যে আর পাচ্ছি না। শুধু একটি কথা বলেই শেষ করি, এখনও যখন ক্রাইসিসে পড়ি, কোনো বিষয় নিয়ে একটি খটকা বাঁধে, অনেকে অনেক কথা বলেছেন, অনেক সহযোগিতা অনেকভাবে হয়েছে, পারিবারিক সহযোগিতা যেরকম হয়েছে তেমনি ব্যক্তিগতভাবেও সহযোগিতা ওর কাছ থেকে পেয়েছি। আমার বাবা একটা কথা বলতেন এবং ওর মৃত্যুর খবর শুনে আমার বাবার প্রেশারটা এত নেমে গেছিল যে আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিলাম। তার প্রেশার নেমে দেখি 70 সিস্টেমিক আর ডায়াস্টেমিক হচ্ছে 35। আমি মিথ্যে কথা বললাম যে আপনার 100 আর 60 আছে, কোনো চিন্তা নেই, আপনি একটু স্যালাইন খান, ঠিক হয়ে যাবে। উনি তখন একটি কথা বলছিলেন যে বড় ঋণ রয়ে গেল। এমনি আমরা যেমন 3 প্রজন্ম তার কাছে ঋণী, তেমনি অসংখ্য পরিবার আছে যারা 2 পরিবার 2 প্রজন্ম 3 প্রজন্ম তার কাছে ঋণী রইল। সবাই আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া চাইব, আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করব। ও যেন আমাদের যেমন সদা হাস্যোজ্জ্বল, সদা আমাদের ভালো রাখার চেষ্টা করেছে, আল্লাহ যেন তার ভালো করে। ধন্যবাদ। ধন্যবাদ। স্মৃতিচারণ আমি আজকে করবো না, একটা জিনিস খুব খারাপ লেগেছে, একটু বলতে চাই। রফিকুদ্দৌলা রাব্বি উনি কোনো সংগঠন দেখতেন না, ওনার দ্বারা আমরা প্রভাবিত হয়েছি। যেখানে অনুষ্ঠান হোক, ছোট সংগঠন, তাদেরকে বলাও হয়েছে, বলা হয়নি এমন না। খুবই কষ্টের ব্যাপার। মনে করেছিলাম যে চেয়ারগুলো তো ভরা থাকবে, কিন্তু আসলে আমরা গুণীজনকে কদর করতে পারি না, জানি না। আমি জানি যে একটা সময় আমাদের যারা বয়োজ্যেষ্ঠ দুলদুল ভাই আছে, তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছেন। তারপরে তিনি আছেন, শক্তি আছে। খুব আশা করেছিলাম যে অন্তত আমরা যারা তার শিষ্য, যা গুণাগ্রহী, তারা সবাই তো আসব, কিন্তু আমাদের ব্যস্ততা এতই বেশি যে আমরা একটা দিন মাত্র কটা ঘন্টা তার জন্য ব্যয় করতে পারি না। এটাই হয়তো জীবন, এভাবে হয়তো জীবন চলবে। অনেকে অনেকের মতো করে উদযাপন করবেন আমি জানি, বিভিন্ন সংগঠন আপনারা প্রতিযোগিতা করবেন,
কে কত ভালোভাবে উদযাপন করতে পারেন রবীন্দ্র রাব্বি স্মরণ সভা। যে যত ভালো করতে পারবেন জনগণ খুশি হবে, হাততালি দিবে। অমুক সংগঠন অনেক বড় করে করেছে, এটা রবীন্দ্র রাব্বি চাই না। রাব্বি ভাইকে আমি কাছ থেকে দেখেছি, শিখেছি অনেক কিছু। উনি কাজ কখনো ছোট করে দেখেননি, কার কাজ। আজকে আমি কয়েকটা কথা বলবো। আমরা কিন্তু একেবারে সঙ্গীতের মানুষ নই। এখানে মোসাদ্দেক ভাই আছেন। রবীন্দ্র সম্মেলন পরিষদ যখন প্রথম শুরু হলো, এই রাব্বি ভাই আমাদের মোসাদ্দেক ভাই বললেন যে কীভাবে কী করা যায়, তোমরা এই কাজগুলো করো। রাব্বি ভাই কিন্তু আমাদেরকে নিয়ে প্রথম অনুষ্ঠানটা সাজাবার দায়িত্ব বা কীভাবে কী করা হবে এটা কিন্তু আমরা করেছি। শুধু রবীন্দ্র সম্মেলন পরিষদ নয়, নাচের যে সংগঠনগুলো রয়েছে আমাদের 21শে পরিষদ, আবৃত্তি পরিষদটা তো নিজের প্রাণ, সেই সংগঠন কিন্তু করেনি, সেটা কথা আমি ধরবো না। কিন্তু অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেগুলোকে তিনি কিন্তু মনে করেননি যে সংগঠন আমার না। তো যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি কিন্তু আমৃত্যু পালন করে গেছেন। এরকম একটা মানুষের স্মরণ সভা আমি অন্তত মনে করেছিলাম যে এখানে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিলে করা হচ্ছে। নওগাঁতে 25-30টা সংগঠন, 3 জন করে হলেও 90 জন হয়, কিন্তু আমরা আসতে পারিনি। আমরা আসতে পারিনি এই কারণে যে আমরা খুব ব্যস্ত। আমাদের বনিজনরা জীবন দশায় তারা খুব একটা সম্মানিত হয় না, শিল্পীরাও সম্মানিত হয় না। মরণের পরে দায় সারা কাজগুলো আমরা করি। এটা শুধু রবীন্দ্র রাব্বির ক্ষেত্রে হয়তো না, আগামীতে আমরা যারা চলে যাবো আমাদের ক্ষেত্রে তাই হয়। তাই চিন্তা করছি কি হবে এই স্মরণ করে যদি বুকে ধারণ করতেই না পারি। আমি আর কথা বাড়াবো না। তারপরে আমরা যারা আসতে পেরেছি তারা নিহাতি রবীন্দ্র রাব্বিকে ভালোবেসে তাকে কেউ গুরু হিসাবে, কেউ বন্ধু হিসাবে, কেউ স্নেহাশিস হিসাবে মনে করে এসেছে। আমি একটি কথা বলবো, রাজা ফকিরের কথা বলবো। রাজা ফকির খুব অল্প সময়ে তার সাথে পরিচয়, কিন্তু এই মানুষটা দেখলাম যে এই অনুষ্ঠান মানে সাফল্য করার জন্য তার যথেষ্ট ঐকান্তিক চেষ্টা দেখেছি। আমরা যারা ডাইরেক্ট তার শিষ্য আমরা তো করবোই, আমাদের আসলে ওই করাটা দেখা যাক আর না যাক এটা হয়তো হবেই। তাকে দেখলাম, ভালো লেগেছে। আর কি বলবো, আমি রাব্বি ভাইয়ের স্মৃতি তো অনেক স্মৃতি থাকে। এটুকু খালি বলি যে বাংলাদেশের সকল গুণীর সান্নিধ্য আমি পাইনি। রবীন্দ্র রাব্বি আমাকে হাত ধরে নিয়ে আসছে এই অঙ্গনে, এবং তার জন্যই আমি আজকে যেটুকু হতে পেরেছি তার জন্যই হয়েছি। রাব্বি ভাইয়ের একটা জিনিস আমার প্রভাবিত করে, উনি আবৃত্তি পরিষদ নওগাঁকে এতই ভালোবাসতেন, যদি কেউ একটু অবহেলা করে তো তিনি এটা সহ্য করতে পারতেন। এগুলো বিষয়ে অনেক বিষয়ে আমরা জানি, এই বিষয়টা আমার মধ্যেও কাজ করে। রবীন্দ্র রাব্বিকে অবজ্ঞা করলে সেটা আসলে মেনে নেওয়া যায় না। আমি জানি সবাই আপনারা ভালোবাসেন, আসলে কথাগুলো এখানে বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তো সবাই এসেছি এখানে। যারা আসেননি, আসতে পারেননি, তারা সামনে থাকলে হয়তো বা মাইকিং করা গেলে হয়তো ভালো হতো। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আমি আসলে এই মাকফুরুল হাসান বিদ্যুৎ একটু হতাশার কথা শুনে গেলে, এতগুলো মানুষ বসে আছে রাব্বি ভাইকে ভালোবেসে। আমাদের এখানে একজন চিত্রশিল্পী রয়েছেন মনন মোর্শেদ, ও কিন্তু শুরু থেকেই আছে এবং কালকে কার্ড দিয়েছিলাম। সুতরাং ভালোবাসাটা মনের,
জোর করে কখনো হয় না। আমি অনেক স্মরণ সভার সাথে সম্পৃক্ত ছিলাম, দেখেছি আমাদের মানুষ মরে গেলেই মনে হয় যে চলে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, এরকম নয়। উনি কিন্তু আলোটা, এই কথাটা লেখা হয়েছে যে একজন রফিকুদ্দৌলা রাব্বি যিনি নক্ষত্রের আলোয় ঘুমিয়ে যাননি, উনি হাজারো রফিকুদ্দৌলা রাব্বির শিষ্যত্ব সংগঠক এরকম তৈরি করে গেছেন। তো তারা অনেকেই উপস্থিত হয়েছে। সুতরাং রফিকুদ্দৌলা রাব্বিকে এই মানুষগুলোর উপস্থিতি দিয়ে বোঝা যাবে না। এবং যেখানেই গিয়েছি কার্ড বিতরণ করেছি আমরা, সেখানে কিন্তু রাব্বি ভাইয়ের যে ভালো দিকগুলো সেগুলোই কিন্তু বলেছেন। সুতরাং আমরা এখান থেকে আমরা আরও বেশি করে রফিকুদ্দৌলা রাব্বি এবং আবৃত্তি শিল্পী নওগাঁ সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করব। আমি মনে করি রাব্বি ভাই কিন্তু একটা সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র ছিল। ছোট বড় সবাইকে একেবারে সম্পৃক্ত করতে পারতেন। কার কি অসুখ, কে কোথায় কার বিয়ে হচ্ছে সেখানে যেয়ে হাজির হতেন, আর হাসি মুখে যে কতগুলো হতো এগুলো আলোচনা হয়েছে। সুতরাং আমার মনে হয় যে আমরা রাব্বি ভাইকে যারা মনের থেকে ভালোবাসি তারাই এখানে প্রথম থেকে ছিলাম, শেষ পর্যন্ত রয়েছি। আমি রফিকুদ্দৌলা রাব্বি ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এবং যারা এই যে এই কর্মযজ্ঞ করেছেন, এই স্মরণ সভাটি আয়োজন করেছেন, তাদের অক্লান্ত পরিশ্রম করে তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, সংস্কৃতির জন্য উপস্থিত রয়েছেন, সংস্কৃতির শুভানুধ্যায়ী উপস্থিত রয়েছেন, যারা সংস্কৃতিকে লালন করেন ধারণ করেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা রফিকুদ্দৌলা রাব্বি না হতে পারি, তার কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা করব। ধন্যবাদ। নওগাঁর সমস্ত মানুষ কবিতার মানুষ, আবৃত্তির মানুষ হিসেবে খুব বেশি জানে। আমি মনে করি তিনি যতটা না কবিতার মানুষ, ঠিক ততটা বা তারও অধিক নাটকের মানুষ ছিলেন। আমি নাট্যশিল্পের একজন কর্মী। 2013 সালে প্রথম সান্তাহারে যে থিয়েটারটা করি, সেখানে প্রথম যে নাটকটি মঞ্চায়ন করি, সেটি প্রথম শোর দর্শক ছিলেন রাব্বি ভাই। মানে নওগাঁ থেকে সান্তাহার গিয়ে উনি নাটক দেখেছেন, আমার প্রথম নাটক। 2013 সাল থেকে 2024 সাল 11 বছরে 29টি প্রোডাকশন তৈরি করেছি। আমার জানামতে নওগাঁ শহরে একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন রফিকুদ্দৌলা রাব্বি ভাই, যিনি আমার সমস্ত প্রোডাকশন দেখেছেন। সে কারণে আমার মনে হয়েছে রাব্বি ভাই কবিতার মানুষ যতখানি, ঠিক ততখানি নাটকের মানুষ। 1 মার্চ একটা ফোন আসলো আমার কাছে, রাজা ফকির আপনি ওয়ার্কশপ করাচ্ছেন নওগাঁতে আস্তান মোল্লা নাটকের জন্য, আমি আপনার ওয়ার্কশপটা করতে চাই। আমি খুব অস্বস্তি বোধ করলাম। বলেছিলাম রাব্বি ভাই আপনি ওয়ার্কশপে কী শিখবেন? ওয়ার্কশপ করাবো আমি। বলে আপনার কাছেই শিখবো। 5 দিনে ওয়ার্কশপ করেছি, 2 তারিখ থেকে 6 মার্চ। ওয়ার্কশপ শেষে আমার মনে হয়েছে রাব্বি ভাই কী শিখেছে জানি না, তা আমি শিখলাম কি করে অনেক বড় মানুষ হয়েও ছোট মানুষদের কাছে শেখা যায়। বিদ্যুৎ ভাই যেমন বললেন, এই আয়োজনটি নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম বা সময় দিয়েছি, সেটি বোধ আর কোনো কারণ না। একজন নাট্যমনা রাব্বি ভাইয়ের জন্য এই প্রয়াসটুকু ছিল আমার। আমরা যে ডকুমেন্টারিটা দেখতে চাই, এটা খুবই সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে আমরা নির্মাণ করেছি। আরও বড় করে তৈরি করার ইচ্ছা থেকে গেল। নিশ্চয়ই রাব্বি ভাইয়ের উপরে সুন্দর একটি ডকুমেন্টারি আমরা আগামীতে তৈরি করব। মাধ্যমিক এবং এইচএসসি ও বিকম পাশ করেন নওগাঁ সরকারি কলেজ থেকে। নওগাঁ কলেজে 1930 মিনিটে আপনি চিরতরে হারিয়ে গিয়েও চির ঠাঁই করে নিয়েছেন আমাদের সকলের বুকের বাম পাশে, যেখানে আপনার দরাজ কণ্ঠের আবৃত্তি বড় বেদনায় বেজে ওঠে পরম ভালোবাসার সুরে। এক প্রাণের আলোক শিখা যেমন জ্বালিয়ে দিতে পারে হাজার প্রাণে আলো, ঠিক তেমনি এক পৃথিবী আলো হৃদয়ে ধারণ করে ছড়িয়ে দিয়েছেন শত প্রাণে একজন
রফিকুদ্দৌলা রাব্বি, যিনি জন্মেছিলেন 1963 সালের 4 জুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সতীতলা গ্রামে, অথচ তার শৈশব, কৈশোর, যৌবন কাটে যমুনা নদীর শাখায় বেষ্টিত নওগাঁ শহরে। বাবা মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকার আর মাতা মোসাম্মদ রওশন আরা বেগম। প্রাতিষ্ঠানিক বিদ্যা শিক্ষা করেন নওগাঁ পিটিআই ও চকেনায় প্রাথমিক বিদ্যালয় থেকে, কেডি স্কুল থেকে মাধ্যমিক এবং এইচএসসি ও বিকম পাশ করেন নওগাঁ সরকারি কলেজ থেকে। নওগাঁ কলেজে 1980 সালে বার্ষিক সাহিত্য প্রতিযোগিতায় 2 বার চ্যাম্পিয়ন হন, আর তখন থেকেই জড়িয়ে পড়েন সংস্কৃতি অঙ্গনে, জড়িয়ে পড়েন আবৃত্তি শিল্পে। আবৃত্তিকে ভীষণভাবে লালন করতে থাকেন যাদের সাহচর্যে তাঁরা হলেন প্রয়াত ভাষা সৈনিক শেখ নুরুল ইসলাম, অধ্যাপক তৌহিদ আহমেদ, অধ্যাপক শাহ আলম চৌধুরী, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, মোহাম্মদ কায়েসউদ্দিন সহ আবৃত্তির নানান গুণী শিল্পীদের সান্নিধ্যে। প্রতিষ্ঠা করেন আবৃত্তির আঁতুড়ঘর আবৃত্তি পরিষদ নওগাঁ। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আমৃত্যু। অংশগ্রহণ করেন জাতীয়, বিভাগীয় ও আঞ্চলিক আবৃত্তি উৎসব ও কর্মশালায়। 50টিরও বেশি আবৃত্তি প্রযোজনায় নির্দেশনা দিয়ে সুধী মহলে বেশ প্রশংসিত হন এই গুণী ব্যক্তি। আর সেই সাথে তিনি প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা ও কবি শাহ আলম চৌধুরী চারুপাঠ নওগাঁ প্রতিষ্ঠানে। দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়ে এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলের সাংগঠনিক কমিটির সদস্য হিসেবে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদে থেকে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, নাট্যজগতেও ছিল তার সমান বিচরণ। আর সেই কারণেই তিনি হয়ে ওঠেন নওগাঁর শিল্পাঙ্গনে একজন কবিতার মানুষ, নাটকের মানুষ, দক্ষ সংগঠক, প্রিয় শিক্ষক, গুণী শিল্পী, সর্বোপরি একজন প্রিয় মানুষ। আর তাই শিল্পের এই কৃতিত্ব স্বরূপ তিনি ভূষিত হন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2013-তে। তালিকাভুক্ত হন 2019 সালে বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তির শিল্পী হিসেবে ক শ্রেণীতে। সম্মানিত হন আরও নানান সংগঠনের প্রদেয় সম্মাননায়। তাঁর সম্মান স্মরণে আমরা আজও পুলকিত হই। তাঁর জন্য পরম ভালোবাসা আজও আমাদের বুকে বাজে। আজও আমরা অনুভব করি 2024 সালের 24 নভেম্বর দিবাগত রাত 3:30 আপনি চিরতরে হারিয়ে গিয়েও চির ঠাঁই করে নিয়েছেন আমাদের সকলের বুকের বাঁ পাশে, যেখানে আপনার দরাজ কণ্ঠের আবৃত্তি বড় বেদনায় বেজে ওঠে পরম ভালোবাসার সুরে। রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, সর্ষে ক্ষেতের শেষ সীমানায়। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সেই রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা,
আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুলের জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসল ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বলল মৃদু স্বরে, কিছু মনে করো না, আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, তাই দেখা হবে না কোনোদিন। একটি কথা বলবো তোমায়, সত্যি করে বলবে তো? আমি বললুম, বলবো। আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আনন্দ ফিরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চললেন একা। আমি যা হারিয়েছি তা তো হারিয়েইছি, আপনারা যা হারিয়েছেন সেটা হারানোই। সবাই আমরা হারিয়েছি। আমি যা বলবো তা তো আপনাদের বলার মাধ্যমেই হয়ে গেছে আমার বলা। তবে যেটুকু না বললেই নয়, ডায়ালাইসিস করার সময় যখন আমি আমার দেবরের বাড়িতে ধানমন্ডিতে ছিলাম, ও খুব ঘুমিয়ে পড়তো। তারপর আমি অনেকটা অভিমান করে কি বললাম যে তুমি তোমার রেস্টে থাকতে হবে। সবাই বলে নওগাঁর সবাই তোমার জন্য চিন্তা করছে, তুমি যদি এভাবে কথা বলো সকলের সঙ্গে, তোমার তো রেস্ট হচ্ছে না, তোমাকে রেস্টে থাকতে হবে। ও আমাকে বলল, মায়া, রাব্বি শুধু তোমার একার না, রাব্বি সবার। কথাটা শুনে একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমার কিছু মনে হয়নি, কিন্তু একজন স্ত্রী হিসেবে কিছুটা অভিমান করলাম যে অসুস্থ, তারপরেও বলছে যে মানে ও আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি তো সবার অধিকার আমার উপরও। রাব্বি মৃত্যু দিয়ে আমাকে বুঝিয়ে গেল যে রাব্বি সত্যিই সবার। ও আমাকে বুঝিয়ে দিয়ে গেল। আপনারা অনেক ভালোবাসেন ওকে, ওর জন্য দোয়া করবেন। আমার আর কিছুই বলার নেই। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সদস্যবৃন্দ, নওগাঁবাসী, আজকে নওগাঁতে স্মরণীয় একটি দিন নির্ধারিত করল আমাদের প্রাণের রফিকুদ্দুল্লাহ রাব্বি, যে রাব্বি জন্মের পর কখনো কেঁদেছে কিনা আমি জানি না, কিন্তু আমি যখনই দেখেছি তখনই তার হাসি মুখ দেখেছি। তার সাথে আমার পরিচয় 26 বছর। এই 26 বছরের একটা করে দিন যায়, তার রক্তগুলো আমার ভিতরে ঢুকতে থাকে।
আস্তে আস্তে সেই রক্ত আমার শরীরে প্রবাহিত করে এবং আবৃত্তি পরিষদে সম্পৃক্ত করে। রাব্বি প্রতিষ্ঠান সময় আবৃত্তি পরিষদের সদস্য ছিল। সাধারণ সম্পাদক ছিল 85 সালে। আজ 6 বছর আগে তাকে আবার সাধারণ সম্পাদক হিসাবে আবৃত্তি পরিষদের দায়িত্ব দেওয়া হয়। সে কতখানি সংগঠনকে ভালোবাসত এটাই তার প্রমাণ। ছাব্বিশ বছর পর যে পদে ছিল সেই পদেই আবার প্রতিষ্ঠিত। তার কোনো না ছিল না। নওগাঁবাসী শুধু না, ঢাকার ভালো ভালো আবৃত্তিকার তার সঙ্গে আলোচনা করত আবৃত্তিকে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি কোণায় বিচরণ করা যায়। আর সেই রাব্বি উত্তরবঙ্গের দায়িত্বটা পেয়েছিল সমন্বয় পরিষদ থেকে। রাব্বি প্রত্যেকটা আবৃত্তি পরিষদের সদস্যদের রক্তের সঙ্গে মিশে আছে। কারো শরীরে 70 বার স্পন্দন করছে, কারো শরীরে 90 বার স্পন্দন করছে। এই স্পন্দনটা যেন আমরা ধরে রাখতে পারি, তাহলেই আমাদের আয়ু বাড়বে, আবৃত্তি পরিষদও থাকবে এবং রাব্বিও আমাদের মাঝে থাকবে। আসুন আমরা শপথ নেই, নওগাঁর যে সাংস্কৃতিক অঙ্গনের ঐক্যটা রাব্বি শুরু করে দিয়েছিল, সেই ঐক্যটা যেন অটুট থাকে। আজকের এই শোক সভা থেকে আমি আশা করব নওগাঁর যতগুলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান যদি এক বৃত্তে থাকে তাহলে রাব্বিও আমাদের মাঝে থাকবে। রাব্বি বেহেশতবাসী হোক, আমরা যারা সাংস্কৃতিক সংগঠন নিয়ে চলছি তারা একত্রিত হয়ে নওগাঁয় একটা দৃষ্টান্ত তৈরি করি, সে আশা রেখে আজকের অনুষ্ঠানে যারা সময় দিয়েছেন
বুদ্ধি দিয়েছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে এই অনুষ্ঠানের তরফ থেকে ধন্যবাদ। এবং ভবিষ্যতে এই সংগঠনের একতা যেন থাকে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের শুভকামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবার জন্য দোয়া করুন। সালাম।